আমি শুধু চেয়েছি তোমায় সারপ্রাইজ পর্ব। চারিদিকে মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অন্ধকার। আকাশের কোলে মেঘ মহল্লার শৈলাভ, যেন এক বন মহিষের পাল। আজ বোধহয় আমাবস্যা। ঘন ডালপালা আর গভীর অভয়ারণ্যের মাঝে বড় পাইনি গাছের বুক চিরে বের হয়ে আসা কালো কুচকুচে পেন্ট হাউসটাকে দানবের মতো অদ্ভুত লাগছে। এদিক থেকে ওদিকে অবাধে বেড়ে ওঠা ঝোপঝাড় আর লতাগুলোর গায়ে নিস্তব্ধ কাঁপন তুলে চঞ্চলা কিশোরীর মতো দোল খাচ্ছে একরাশ মেঘ ভেজা মাতাল হাওয়া। লাউঞ্জের সাথে সংযুক্ত বিশাল থাই অ্যালুমিনিয়াম গ্লাসের স্লাইডিং দেওয়ালের ওই পাশে কুণ্ডলি পাকানো তামাশা, আর এই পাশে দ্য ব্লাডি বিস্ট রিস্কা। দীর্ঘ মিশন শেষে কয়েক প্রহর হলো রাশিয়া ফিরেছে সে, আর এখন নিজের বরাদ্দকৃত একান্ত ব্যক্তিগত মুহূর্তে পাখির চোখে পরখ করছে গোটা মস্কো শহর। মিশন পরবর্তী সময়ে পেন্ট হাউসের টপ ফ্লোরে দাঁড়িয়ে শহরটাকে তুচ্ছ চোখে পরখ করতে গিয়ে তার বুকের ভেতর জেগে উঠেছে অদ্ভুত এক পৈশাচিক তৃপ্তি। আস্তিন গোটানো কালো শার্ট আর ফর্মাল প্যান্ট পরিহিত সুঠামদেহী শরীরটা আত্ম অহংকারের ভারে হিমালয়ের মতো নিটল। বাম হাতে থাকা চকচকে ওয়াইনের গ্লাসটা মুখের কাছে এনে লম্বা একটা সিপ নিয়ে ফের বিস্তৃত আকাশের পানে দৃষ্টি ফেলল অ্যারিস। হঠাৎই আধার কালো দিগন্তে ছাইরাঙা মেঘের বুক চিরে সাপের মতো এঁকে বেঁকে এলো একটা গভীর নীল দাগ। সঙ্গে সঙ্গে ভূখণ্ডে ছিটকে পড়ল জোরালো এক বজ্রপাত। অ্যারিস তখনও সপ্রতিভ অনড় দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। নিজের অঢেল সাম্রাজ্যের উপর দম্ভ নিয়ে দাঁড়িয়ে থাকা পাপিষ্ঠ সত্তা, আর ওই নিষ্ঠুর জ্বালাময়ী দৃষ্টি দেখে মনে হয় প্রকৃতির পানে অব্যক্ত এক কঠোর হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছে সে। বলো, কে বেশি অন্ধকার, তুমি নাকি আমি? আজ তুমুল বৃষ্টি হবে। আকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘুরে তাকাল হ্যারিস। তার পাশেই শটান হয়ে দাঁড়িয়ে আছে ফর্মাল স্টাইলের তুষার। অ্যারিসের তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি অনুসরণ করে একই কথার পুনরাবৃত্তি ঘটালো সে। ওয়েদার ফোরকাস্ট তো তাই বলল। তুমি নিশ্চয়ই আমাকে আবহাওয়ার খবর জানাতে আসোনি এখানে? অ্যারিসের তির্যক বাক্যে জোরপূর্বক কেসে উঠল তুষার। টাইয়ের বাঁধন শিথিল করে বলল, আপনাকে একবার ক্লাবে যেতে হবে। কেন? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পার্টি থ্রো করা হয়েছে। পাইথন প্যারাডাইসের অধিকাংশ ক্লায়েন্টরা সেখানে উপস্থিত থাকবেন। অ্যান্ড দে ওয়ান্ট টু মিট উইথ মাফিয়া বস। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস শব্দটা মস্তিষ্কে গেঁথে গেল অ্যারিসের। ভালোবাসা শব্দটা ওর কাছে নিছক মূল্যহীন, অথচ ভাবার্থটুকু শোনা মাত্রই মনস্পটে ভেসে উঠল এক নীলাভ নয়নার স্নিগ্ধ সরল মুখ। সেবার জোরপূর্বক রেজিস্ট্রি পেপারসগুলোতে সাইন করিয়েছিল মেয়েটাকে। তারপর আর দেখা হয়নি দুজনের। এক অসহ্যকর বেপরোয়া অনুভূতির ধ্রুবজালে নিজের পাথর কঠিন সত্তাকে অজান্তেই বিসর্জন দিয়েছে সে। না চাইতেও নিয়তির চিরস্থায়ী সুতোর বেঁধে ফেলেছে সম্পর্ক। ছেড়ে যাওয়ার এই যুগে যে দেশে ছেড়ে যাওয়া নিয়ম বহির্ভূত, সেখানেই বেঁধেছে গাঁটছড়া। ভ্যাটিকান সিটির এক সংশ্লিষ্ট আইনে ডিভোর্স নিষিদ্ধ বলেই হয়তো তার এই অভূতপূর্ব সিদ্ধান্ত। বেঈমান হৃদয় এত সহজে ছাড়বে না এই মেয়েটাকে। আপন সত্তার ধ্বংসস্তূপে দাঁড়িয়েও সাকুরাকেই চাইবে সে। আজ গুনে গুনে 21টি দিন মুখ দেখেনি ওর। কি করেই বা দেখবে? অ্যারিস তো মিশনে ছিল, তাও যেখানে সেখানে নয়, সুদূর আটলান্টিকের উপর। সবাই আপনার সাথে মিট করার জন্য মুখিয়ে আছে। তুষারের গমগমে বাক্যে বিভ্রম থেকে ছিটকে বের হয়ে আসলো অ্যারিস। শুকনো গলায় জবাব দিল, আই নো। তাহলে অ্যানাউন্স করে দেই, ফ্লোরাকেও নিয়ে চলো। আই থিঙ্ক ফ্লোরা অনেকদিন কোথাও বের হয়নি। তুষার অত্যাশ্চর্য হলো। কিছু একটা ভেবে সুকৌশলে জানতে চাইল, শুধু কি ফ্লোরা, অন্য কেউ না? তুষারের কথার ইঙ্গিত ধরতে পেরে তৎক্ষণাৎ দুই হাত পকেটে গুজে তার মুখোমুখি হয়ে দাঁড়ালো অ্যারিস। একটু সময় নিয়ে প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমি যদি জনে জনে নাম উল্লেখ করে যাওয়ার কথা বলি তাহলে তুমি খুশি হবে নিশ্চয়ই?
না থাক, বুঝতে পেরেছি। অ্যারিসকে আর ঘাটালো না তুষার, নির্বিকার কথাগুলো বলে প্রস্থান করলো সেখান থেকে। ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে ফ্লোরা এবং ঈশানী দুজনকেই নিয়ে আসা হয়েছে আজ। তুষারের সঙ্গে পার্টিতে এসেছে ওরা। পেন্ট হাউসে বন্দী হওয়ার পরে অ্যারিসের ইচ্ছা অনুযায়ী এটাই ঈশানীর প্রথম বাহিরে আসা। যদিও এহেন রং ঢঙের অনুষ্ঠানে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ঈশানীর, কিন্তু ওই যে পেন্ট হাউসে কারোর মর্জি চলে না, কেবল একজনেরই ইচ্ছের এখানে সর্বদা শিরোধার্য। বাহিরে গুড়গুড় করে মেঘ ডাকলেও ক্লাবের ভেতরে চমৎকার এক আলোকসজ্জায় সজ্জিত সন্ধ্যাবেলা। রক্তলাল হার্ট শেপের দারুণ থিমে সাজানো হয়েছে পুরো ক্লাব। স্লাইডিং ডোর ঠেলে ভেতরে ঢুকতেই নাকে এসে সুরসুরি দিল অ্যালকোহল, ফ্র্যাগ্র্যান্ট ক্যান্ডেল আর দামি পারফিউমের সংমিশ্রণে অদ্ভুত একটা ঝাঁঝালো সুঘ্রাণ। অদ্ভুত এই সুঘ্রাণ সবার কাছে অত্যন্ত স্বাভাবিক হলেও এসবে অনভ্যস্ত ঈশানীর মস্তিষ্কটা ঝিমঝিম করে উঠল হঠাৎ। চোখ মুখ কুঁচকে হাতের পিঠে মুখ ঢাকল। সামনে তাকাতেই চোখে পড়ল অসংখ্য দেশি বিদেশি সুন্দরীদের বহর। তাদের শরীরে চাকচিক্যের কোনো অভাব নেই। পার্টির থিম অনুযায়ী সবাই লাল, গাঢ় ম্যাজেন্টা অথবা মেরুন রঙে সেজেছে। সুন্দরী মেয়েগুলো সব উপস্থিত অতিথিদের মনোরঞ্জনে ব্যস্ত। কেউ ড্রিঙ্কস সার্ভ করছে, কেউ আবার দণ্ডায়মান একটা সরু ধাতব বস্তুকে কেন্দ্র করে পোলো ডান্স করছে। কি বিশ্রী তাদের অঙ্গভঙ্গি! এখানে উপস্থিত অধিকাংশ মেয়ে আধুনিকতার নামে অর্ধনগ্ন, যা দেখা মাত্র ঈশানীর বাঙালি মনে কিঞ্চিত অস্বস্তি জেঁকে বসল। ভেতর ভেতর চিরবির করতে থাকা বিরক্ত ভাবটা কিছুটা চেহারায় ফুটে উঠল বোধ হয়। ঠিক সেই সময় কুচকানো ভুরু আরো খানিকটা কুচকে গেল তার, যখন দেখল এতক্ষণ ধরে ওকে মোহবিষ্ট হয়ে গিলে খাচ্ছিল দুটো গভীর নিষ্প্রাণ চোখ। ঈশানী যখন টের পেল ঘন পাপড়িতে ঢাকা ওই ধূসর বাদামি চোখ দুটোর মালিক অন্য কেউ নয়, স্বয়ং অ্যারিস ইউভান, তখন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ওর থেকে কয়েক হাত দূরে কাউচের ওপর দুই বাহু মেলে পায়ের ওপর পা তুলে বসে ড্রিঙ্কস করতে করতে পছন্দের টিভি শো দেখার মতো নিষ্প্রভ দৃষ্টিতে ঈশানীকে দেখছে সে। পরনে কালো সিল্ক শার্টের ওপর একটা ডিপ মেরুন স্যুট, হাতে হাবল্ট ব্র্যান্ডের ঘড়ি। আন্ডারকাট চুলগুলো আজ অন্যরকম লাগছে, জেল দিয়ে ছেট করেছে বোধহয়। স্ফটিকের তরল আলোতেও ভুরুর ওপর গেড়ে বসা ধাতব রিংটা চকচক করছে। তার চেয়েও বেশি ঝিল দিচ্ছে অধরতলার ওই নির্লিপ্ত কালো তিল। লোকটার সমগ্র চেহারা বিচরণ করে সবশেষে ঈশানীর কৌতূহল দৃষ্টি সেটাতে গিয়ে স্থির হলো, যেন আমানিশার আকাশে মিটিমিটি জ্বলতে থাকা একটা রূপলি শুকতারা। সরাসরি দৃষ্টি মিলিত হওয়ার পরেও কোনরূপ ভাবান্তর নেই এরিসের মাঝে, নেই কোনো সংকোচ। এখনো নির্দ্বিধায় গভীর দৃষ্টিতে পরখ করছে মেয়েটাকে। মানুষটার এরূপ মোহাচ্ছন্ন দৃষ্টিতে জমে গিয়েছে ঈশানী। আড়ষ্টতায় চোখ নামিয়ে ফেললেও কোন দৃষ্টিতে দেখছে মাঝে মাঝে। তবে লোকটার ওই মাদক মিশ্রিত আসন্ন চাহনি খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না ও। এক পর্যায়ে নিজেকে আড়াল করার প্রচেষ্টায় মুখ কাচুমাচু করে বোল্ড রেড স্যাটিন গাউনের সঙ্গে লাগোয়া স্লিভলেস হাতার ফিতা দুটো টানতে লাগলো হয়তো। এটাতেও ব্যাপারটা জুৎসই না হয় দুই হাতে আড়াআড়ি করে রাখলো বুকের ওপর। মেয়েটাকে এতটা অস্বস্তিতে ফেলেও কোনরূপ হেলদোল নেই মাফিয়া বসের। নির্ভীক আলফার মতো এসে চালিয়ে যাচ্ছে নিজের কাজ। ঈশানী, চলো ওইদিকে বসবে। তুষারের ডাকে বহুক্ষণের মোহভঙ্গ হলো দুজনার। চটজলদি ঘুরে দাঁড়ালো ঈশানী। ব্যস্ত চোখে আশেপাশে দৃষ্টি বুলিয়ে জিজ্ঞেস করলো, এ কি, ফ্লোরা কোথায়? ও পাশেই আছে, আমার ক্লায়েন্টদের সঙ্গে মিটিং রয়েছে। তোমরা আপাতত ওইখানটায় বসে পার্টি এনজয় করো, ফেরার সময় আমি ডেকে নিয়ে যাব। সামনে থাকা বার কাউন্টারটিকে ইশারা করে কথাগুলো বলল তুষার। তাকে সায় জানিয়ে ঈশানী নিজেও দ্রুত আড়াল হয়ে গেল অ্যারিসের। এই লোকের থেকে যত আড়ালে থাকা যায় ততই মঙ্গল। ক্লাবের শেষ মাথায় বিশাল বড় বার কাউন্টারের সামনে গোলাকৃতির 4টি সোফা অনায়াসে এঁটে গেছে। মাঝখানে তকতকে কাচের টেবিল, তার ওপর টকটকে লাল গোলাপের চোখ ধাঁধানো ডেকোরেশন।
আপাতত সেখানেই বসতে দেওয়া হয়েছে ফ্লোরা আর ঈশানীকে। অ্যারিসের চোখের আড়াল হওয়া মাত্রই এতক্ষণের অস্বস্তিটা ধীরে ধীরে কাটতে শুরু করেছে রমণীর। ওদিকে দুষ্ট প্রকৃতির চঞ্চল ফ্লোরা এখানে এসেই অথেন্টিক রসনা ভদকার খোঁজ শুরু করে দিয়েছে। এমনিতে কখনো ড্রিঙ্ক করে না ফ্লোরা, তবে একবার সুযোগ পেলে মাতাল হয়ে আশ্চর্য সব কাণ্ড ঘটিয়ে দেবে। ফ্লোরাকে উসখুস করতে দেখে বাধা দিল ঈশানী। কড়া চোখে শাসিয়ে বলল, আগেরবার কি করেছিলে এর মধ্যেই ভুলে গিয়েছ? তুমি চিন্তা করো না, একটু খাবো। হাতের ইশারায় পরিমাণ দেখে ঈশানীকে বোঝানোর চেষ্টা করলো। সেসবে কর্ণপাত করলো না মেয়েটা। ঝেঁঝে উঠে বলল, একটুও না। চারিপাশে দেখেছো কত মানুষ, ভুলভাল কিছু করে বসলে তখন? একটু খেলে কিচ্ছু হবে না। তুষার রেগে গেলে আমি কিচ্ছু জানি না। তুষারকে আমি ভয় পাই নাকি? ভয় না পেলে লোকটাকে দেখলেই তোমার দৃষ্টি কাঁপে কেন ফ্লোরা? এই ভয় সেই ভয় না ইস্যু, এটা ভীষণ অলৌকিক উপলব্ধি। ভয়, জড়তা, অস্বস্তির মিশেলে অদ্ভুত এক সুখ সুখ ব্যথা। ঠোঁট উল্টে উদাসীন গলায় কথাগুলো বলল ফ্লোরা। তারপর ঈশানীর সামনেই ঠকঠক করে 2 প্যাক মেরে দিল আচানক। সঙ্গে সঙ্গে গোলাপি রঙা ত্বক রক্তিম বর্ণ ধারণ করল তার। দৃষ্টি দুলে উঠল। তা দেখে চকিতে লাফিয়ে উঠে দাঁড়ালো ঈশানী। দাঁত খিচিয়ে বলল, কি করলে এটা? তার আচানক চিৎকারে বিরক্ত চোখে তাকিয়ে ফের দৃষ্টি ফিরিয়ে নিল কয়েকজন অতিথি। বিপরীতে অদ্ভুত স্বরে হাসতে লাগলো ফ্লোরা। একটা গ্লাস ঈশানীর দিকে বাড়িয়ে দিয়ে টলতে টলতে বলল, তুমি একটু খাবে? খেলেই আকাশে উড়ে যাবে, দেখো আমি উড়ছি। বলে নিজের হাত দুটো পাখির মতো নাড়াচাড়া শুরু করলো ফ্লোরা। তা দেখে ঈশানীর মন যায় যায় অবস্থা। চোরা চোখে চারিদিকটা অবলোকন করে ভয়ে ভয়ে স্বগোক্তি করল সে, এবার কি হবে? মেয়েটা নির্ঘাত সব অদ্ভুত কাজ কারবার ঘটাবে। ঈশানীর দুশ্চিন্তা হতে লাগলো। ভীতগ্রস্ত হয়ে হাতে হাত রেখে কচলাচ্ছে সে। অসংখ্য মানুষের ভিড়ে চোখ দুটো খুঁজতে লাগলো তুষারকে। কিন্তু হায়, সংকুচিত দৃষ্টি গিয়ে থমকালো আবারও সেই গিলে খাওয়া নিষ্প্রাণ চোখ দুটোতে। মাফিয়া বসের অবেষ্ট নেত্রে থমকে গিয়ে আবারও একবার তাল হারালো নীলাম্বরী। লোকটাকে আজ এমন লাগছে কেন? কেন তার দৃষ্টি এত ঘোর? লোকটার মাদক চাহনিতে চোখ পড়তে হঠাৎ একটা হার্টবিট স্কিপ করে গেল ঈশানী। ভেতরে জাগ্রত হলো অদ্ভুত এক শিহরণ। এলোমেলো লাগছে ভীষণ। মন বলছে, লোকটা এভাবে কেন দেখছে? কেন কেন কেন? নিশ্চয়ই মানুষকে ম্যানিপুলেশন করার অভিনব কৌশল এটা তার। অ্যারিসের মাঝে কোনো হেলদোল নেই। সে ড্রিঙ্কস করতে করতে ঈশানীকে পরখ করছে শুধু। মেয়েটার টকটকে রাঙা ঠোঁট, নীলাভ চোখ, শরীরের সঙ্গে মিশে যাওয়া নরম পাতলা গাউন, সবকিছু। মেয়েটাকে অস্বস্তিতে কাঠ হয়ে যেতে দেখে বেশ মজা পাচ্ছে বোধহয়। নয়তো এমন তৃষ্ণার্ত চাতকের মতো চেয়ে থাকার কারণ কি? আজ ওর দৃষ্টিতে রূঢ়তা নেই, নেই কোনো হিংস্রতা। আছে কেবল চাতকের মতো বেসামাল বিমুগ্ধ তৃষ্ণা। ভরা মজলিসের মাঝেও কয়েক মুহূর্তের জন্য দুজন দুজনার চোখে ডুবে গেল ওরা। সবকিছু ছাপিয়ে বুকে এসে লাগলো ভায়োলিনের নরম ক্লান্ত সুর। সুরের চরণগুলো ছিল, কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠল ভেসে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল চারিপাশ। জড়তা, সংকোচ, অস্বস্তি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দুটো প্রাণ যুগলবন্দী হয়ে বিচরণ করতে লাগলো অবাধ্য অনির্দিষ্ট এক অনুভূতির জগতে। ঘোরের মাঝে বিচরণ করতে করতে আকস্মাৎ ঈশানীর সামনে এসে দাঁড়ালো মাফিয়া বস। কোনরূপ পূর্বাভাস ছাড়াই কানের কাছে মুখ নিয়ে হিসহিসালো, কোথায় লুকিয়েছিলে? লুকাবো কেন? আমি দেখছিলাম বলে। আমার অস্বস্তি হচ্ছিল তাই সরে এসেছি। অনুমতি দিয়েছি আমি। নিজের শরীরের নিয়ন্ত্রণ নিশ্চয়ই কারোর অনুমতির সাপেক্ষ হয় না। তোমার শরীর, কিন্তু মর্জি আমার। মাফিয়া বসের শেষ কথাতে চমকে উঠল ঈশানী।
চকিতে ঘাড় ফিরিয়ে বিহ্বল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি বলতে চাইছেন? নাথিং। গম্ভীর মুখে সংক্ষিপ্ত জবাব দিল অ্যারিস। পরপর মুখের আদলে নিজের চিরাচরিত অভিব্যক্তি টেনে প্রশ্ন করল, কেমন এই জায়গাটা? একটু বেশি ঝলমলে, তাই না? হাস্কি পুরুষালী কণ্ঠটা কানে বাজতেই সদ্বিদ ফিরে পেল ঈশানী। মাথা নমিত রেখে জড়সড় হয়ে জবাব দিল, কিন্তু আমার পছন্দ হয়নি। আমি 100 মিলিয়নের বিনিময়ে কিনে না নিলে আজ এটা হতো তোমার চিরস্থায়ী ঠিকানা। চারিদিকের অর্ধনগ্ন আবেদনময়ী মেঘগুলোকে চোখ দিয়ে ইশারা করল অ্যারিস। তা দেখে হৃদয় ছলকে ওঠে ঈশানীর। খানিক আগে বুকের কাছে হাওয়াই মিঠাইয়ের মতো যে ভালো লাগা সৃষ্টি হয়েছিল, ঠুনকো কাচের মতো এক নিমিষে চুরমার হয়ে গেল তা। ঈশানী আবারও মুখ থুবড়ে পড়ল তার বিধ্বস্ত নিয়তির পদতলে। হ্যারিসের দিক থেকে চোখ সরিয়ে থমথমে গলায় বলল, তার বিনিময়ে আপনি আমাকে আজন্মকালের দাসী বানিয়ে রেখেছেন, তাই তো? হ্যারিস একটু অবাক হলো, নির্দ্বিধায় প্রশ্ন ছুড়ল, সেটা কখন করলাম? 100 মিলিয়নের বিনিময়ে সেদিন আমাকে দিয়ে কতগুলো পেপারে সাইন করিয়েছেন। ঈশানীর কণ্ঠে আক্রোশ। সেদিনের কথা মাথায় আসতেই আলো আঁধারির মাঝে অদ্ভুত এক শ্লেষ হাসির ঢেউ খেলে গেল মাফিয়া বসের ঠোঁটের আগায়। অতঃপর সামান্য গ্রীবা নোয়ালো সে। মুখটা ঈশানীর মুখের কাছে নিয়ে যেতেই ভ্যানিলার মিষ্টি ঘ্রাণটা আবারও উথাল পাথাল করে তুলল ভেতরটা। মেয়েটা অদ্ভুত রহস্যময়ী, কোন রকম স্পর্শ ছাড়াই বারবার অ্যারিসের বুকের পাঁজরে আঘাত করছে। অজ্ঞতা বহু কষ্টে নিজেকে সামলে থেমে থেমে জবাব দিল মাফিয়া বস, সাইন করে শুধু দাসী নয়, আরো অনেক কিছু বানানো যায়। ডিড ইউ নো দ্যাট? অ্যারিসের বাক্যে রহস্যের আভাস বিপরীতে অপ্রসন্ন গলায় শুধালো ঈশানী। কি বলতে চাইছেন? সরাসরি দৃষ্টি তাক করলো অ্যারিসের চোখে। সেই চোখে প্রাণ নেই, নিস্তেজ নিস্তব্ধতায় আধার মোড়া কৃষ্ণ গহ্বর। নিজের কোপ দৃষ্টি অব্যাহত রেখেই পাথর কঠিন স্বরে জবাব দিল অ্যারিস, অলওয়েজ অ্যাওয়ে ওর আলফা। কথাটা বলতে বলতেই রমণীর তীর তীর করে ফুলে ওঠা নাকের ডগায় চোখ পড়ল অ্যারিসের। মেয়েটা শক্ত গলায় বলল, আমি কোনো ভুল করিনি। করেছে তো, অনেক পরে ভুল করেছ। ঈশানী জানে ভুল করলে শাস্তি পেতে হয়, তাই এতটুকু কুণ্ঠিত হলো। আবার কোথায় কোন ভুল করে বসে আছে জানোয়ারটা জানে। বিপরীতে মুখ ফুটে জানতে চাইল, কি কি ভুল? অ্যারিস কিছু বলবে তার আগে পেছন থেকে হাঁক ছেড়ে ডাকলো তাকে কেউ। হাই দেয়ার। অ্যারিস সোজা হয়ে পেছনে তাকাতে একজন এগিয়ে এসে করমর্দনের জন্য হাত বাড়ালো। আই এম ইওর আমেরিকান ক্লায়েন্ট মিস্টার হাবার্ড। অল্প বয়সী সুদর্শন হাবার্ডকে চিনতে সময় লাগলো না অ্যারিসের। মাল্টি বিলিয়নার ক্লায়েন্ট সে। পৃথিবীর বড় বড় সব আন্ডারগ্রাউন্ড ক্রাইমের সঙ্গে সরাসরি যুক্ত তার নাম। বিশেষ করে নারী পাচারের সাথে বেশ পারদর্শী সে। এই যাবৎ অ্যারিস ইউভানের স্মাগলিং এর সব থেকে বড় ক্রেতাও এই শ্বেতাঙ্গ লোকটা। সহসা বিগলিত হেসে তার সঙ্গে হাত মেলালো অ্যারিস। দুজনার হাতে থাকা ওয়াইনের গ্লাসের সন্ধিতে চিয়ার্স করে বলল, হেই, হাউস ইট গোয়িং? লোকটা কাট কাট ইংরেজি ভাষায় জবাব দিল, ভেরি ফাইন, বাট বাট একই কথার পুনরাবৃত্তি করলো অ্যারিস। লোকটা একটু গড়িমসি করে ঘুরিয়ে পেঁচিয়ে জবাব দিল, তোমার ক্লাবে আজ সুন্দরীদের মেলা বসেছে। আমার আসলে মাথা ঠিক নেই। এভরিথিং ইজ এট ইয়োর সার্ভিস ম্যান। প্রসিদ্ধ গলায় প্রত্যুত্তর করলো অ্যারিস। লোকটা স্বভাবসিদ্ধ হেসে জানালো, আই নো, বাট আই ওয়ান্ট সামওয়ান স্পেশাল। এতক্ষণে হাবার্ডের অভিপ্রায় ধরতে পারলো অ্যারিস। কৌশলে মেয়ে কেনার ধান্ধায় আছে দালালটা। সহসা ভুরু বাঁকিয়ে শয়তানি গলায় জবাব দিল মাফিয়া বস, এই ক্লাবের সবকিছু ভীষণ এক্সপেন্সিভ মিস্টার হাবার্ড। অফকোর্স, বাট অল পে ইউ। অ্যারিস একটু ক্ষান্ত হলো, দাম্ভিক স্বর খাদে নামিয়ে পেশাদারিত্ব অটুট রেখে বলল, ঠিক আছে, বলুন কাকে চাই। হাবার্ড সময় নষ্ট করলো না, আঙুলের ইশারায় দেখিয়ে দিল বোল্ড রেড স্যাটিন গাউন পরিহিত মেয়েটাকে, যে কিনা একটু দূরে তুষারের সঙ্গে মিলে ফ্লোরাকে সামলাতে ব্যস্ত। মুখে বলল, জাস্ট লুক অ্যাট হার
eyes. She is so gorgeous. I'm desperately craving for her. বেখেয়ালে সেদিকে চোখ পড়তে অ্যারিসের দৃষ্টি জ্বলে উঠল। চেহারায় জড়ো হলো আধারের ঘনঘটা। ঈশানীর হাসি মুখটা দেখেই দাঁতের দাঁত চাপল অ্যারিস। বাক্য সম্পন্ন করার আগে হুঁশিয়ারি কণ্ঠে থামিয়ে দিল হাবার্ডকে। She is too much expensive, Mr. Howard. You can't even afford her. টাকার কথায় ফোসকা পড়ার মতো গায়ে লাগলো মাল্টিবিলিয়নার হাওয়ার্ডের। তৎক্ষণাৎ ঠোঁট বাঁকিয়ে প্রসন্ন হাসল সে। অ্যারিসকে প্রভাবিত করার প্রচেষ্টায় ফের শক্ত গলায় বলে উঠল, I'll pay you. Beyond your wildest expectation, Mr. রিশকা। অচিরে দুই হাত মুঠ করে ফেলল অ্যারিস, রক্ত জমার চেহারায় ক্রোধের উষ্মা। দেখতে দেখতে চোয়ালের পিছে শক্ত করে হাবাটের দিকে ঝুঁকে আসে সে। গভীর হিমশীতল গলায় হিস করে আওড়ালো, বলেছি না বেচবো না, ওটা শুধু আমার। কৌশলী মস্তিষ্কের হাবার্ড একটু ভনিতা করলো এবার, হেসে জবাব দিল, আই থিঙ্ক আমি যথেষ্ট সুদর্শন। হোয়াট ইফ শি ওয়ান্ট টু বি মাই ভ্যালেন্টাইন? হাওয়ার্ডের কথায় অ্যারিসের ঠোঁটের কোণে একটা পৈশাচিক দ্যুতি ছলকে উঠে ফের উবে গেল। পরপর ধ্বনিত হলো তার দম্ভভরা কণ্ঠস্বর, ট্রাই করে দেখো। কথাটা বলে কাউচের উপর পা তুলে বসলো মাফিয়া বস। হাওয়ার্ডও আর সময় নষ্ট করলো না, ধীরে ধীরে এগিয়ে গেল ঈশানীর নিকট। তখনও তীক্ষ্ণ চিবুকের ওপর আঙুল ঠেকিয়ে ওর কলিজার পরিধি মাপছিল অ্যারিস। হাওয়ার্ড এগিয়ে গিয়ে অতি চমৎকার সম্বোধনে ডেকে উঠল ঈশানীকে, হে বিউটিফুল। অজ্ঞাত ঈশানী ঘুরে তাকাতে একগাল হাসল লোকটা। রাজকীয় অভ্যর্থনা জানিয়ে স্বতঃস্ফূর্ত গলায় জানতে চাইল, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? হতবিহ্বলিত হয়ে পড়ল ঈশানী। আজকের এই পার্টির কোনো আগামাথায় সে ধরতে পারে না। সেখানে হ্যাঁ বা না বলা তো বিলাসিতা। লোকটাকে কিছু বলা তো দূরে থাক, উল্টো ভয়ার্ত চোখে তাকালো সে অ্যারিসের পানে। ওই জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গের মতো দৃষ্টিতে ঝলসে গেল তার বুক। বিপরীতে শুষ্ক ঢোক গিলল মেয়েটা। হোয়াট আর ইউ স্কোয়ার্ড, বেবি? আই উইল পে ইউ মোর দ্যান হিম। অ্যারিসের তীক্ষ্ণ ফলার মতো দৃষ্টি অনুসরণ করে কথাগুলো বলল হাওয়ার্ড। যা শোনা মাত্র কান দুটো ঝিঝি করে উঠল ঈশানীর। ঠোঁট ফুঁড়ে বের হয়ে আসলো অবিশ্বাস্য কণ্ঠস্বর, কি? অ্যারিস ইউভান এক রাতের জন্য কত দেয়? আমি তার থেকে দ্বিগুণ পে করব তোমায়। নয়ন বিস্ফোরিত হয়ে উঠল ঈশানীর। লোকটার ইঙ্গিতপূর্বক কথা অবিশ্বাস্য চোখে তাকালো সে অ্যারিসের পানে। অপমানে লজ্জায় বাকরুদ্ধ হয়ে কয়েক মুহূর্ত সে ওভাবেই তাকিয়ে রইল বিমূঢ় চিত্তে। অ্যারিস শুধু দেখল রমণীর চোখের কোলে জড়ো হওয়া ওই টলমলে বেদনা অশ্রুটুকু সোজা গিয়ে বুক পাজরে বিঁধল তার। ব্যথা ক্লিষ্ট নয়ন যুগল এক মুহূর্ত আর স্থির থাকতে দিল না তাকে, যার দরুন হঠাৎ করে কাউস ছেড়ে উঠে দাঁড়ালো অ্যারিস। কোনরূপ বাক্য ব্যয় না করে দীপ্ত পায়ে হনহনিয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। তখনও অবিশ্বাস্য নয়নে রিশকেই দেখেছিল ঈশানী। বুকের ভেতরে পাথরের মতো চেপে বসেছে অসহায় এক চিনচিনে ব্যথা। এটা কি হওয়ার ছিল? অ্যারিস তার পবিত্র সত্তাটাকে অবশেষে বিক্রি করেই দিল। এহেন লাঞ্ছনার মুখোমুখি হয়ে মনে মনে অ্যারিসকে দায়ী করছিল মেয়েটা। ওদিকে আসার পথে পাশের টেবিল থেকে লম্বা দেখে দুটো কাঁটা চামচ তুলে নিল মাফিয়া বস। তারপর আর কোনো কথা নয়, প্রলয়ের বেগে হাওয়ার্ড আর ঈশানীর মধ্যখানে এসে দাঁড়ালো। ঝটিকা প্রবাহের মতো আচানক আগমনে কিঞ্চিত বিচলিত হয়ে পড়ল হাওয়ার্ড। চেহারায় ভর করেছে আতঙ্কের সুদৃঢ় ছাপ। ক্রোধে অগ্নিশর্মা অ্যারিসের মুখোমুখি দাঁড়িয়ে ভয়ার্ত স্বরে কিছু বলতে যাবে, তার আগেই হাতে থাকা কাঁটা চামচ দুটো আকস্মাৎ ঢুকিয়ে দিল বান্দার চোখের ভেতর। চোখের মণি দুটো ছিন্ন ভিন্ন হয়ে কোটর থেকে বের হয়ে আসতে গগন বিদারী এক চিৎকার দিয়ে উঠল হাওয়ার্ড। তার অত্যাশ্চর্য চিৎকারে থেমে গেল পুরো ক্লাব। আনন্দ উল্লাস বাদ দিয়ে সবাই এসে জড়ো হয়েছে বার কাউন্টারের কাছে। বিস্ফোরিত নয়নে চেয়ে দেখল মাফিয়া বসের ভয়াবহ সেই নৃশংসতা। চারিদিকে এত এত মানুষের উপস্থিতি এক চুলও নড়াতে পারল না অ্যারিসকে। ক্রোধান্ধ হয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল হাওয়ার্ডকে।
কাঁটা চামচের আঘাতে তার চোখ দুটো পুরোপুরি গেলে দিয়ে তবে ক্লান্ত হলো ব্লাডি বিস্ট। তার ফর্সা মুখে ছিটকে আসা রক্তের ছড়াছড়ি, চোখ থেকে বের হয়ে আসা গলিত তরল, যা দেখে ভয়ে আতকে শিউরে উঠল। অবশেষে মুখ ভর্তি রক্ত নিয়ে উঠে দাঁড়ালো অ্যারিস। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে বন্দুকধারী ক্লায়েন্টরা এসে ঘিরে ধরল তাকে। মাফিয়া বসের কাজে ক্ষুব্ধ হয়ে সকলে একযোগে প্রশ্ন ছুড়ল, হোয়াই ডিড ইউ ডু দিস? শখানিক বন্দুক মুখে দাঁড়িয়ে নির্বিঘ্নে হাতের পিঠে রক্ত মুছতে লাগলো অ্যারিস। তারপর আস্তে ধীরে হিমশীতল আওয়াজে জবাব দিল। অ্যারিস কাউকে কৈফিয়ত দেয় না। অতঃপর নৈশব্দ। কয়েক মুহূর্ত বাদে ফের হিংস্রের মতো গর্জে উঠল মাফিয়া বস। হাবার্টের তো শুধু চোখ গেলে দিয়েছি, নেক্সট টাইম ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সোজা মাটির নিচে গেড়ে দেব। অ্যারিসের কথা শেষ হতেই সবার মাঝে একটা কৌতূহল ছড়িয়ে পড়ল। এই ওটা আবার কে? কার জন্যই বা এমন হুঁশিয়ারি ছুড়ল মাফিয়া বস? পর মুহূর্তে বন্দুকধারী ক্লায়েন্টদের চতুর্দিক থেকে ঘিরে ধরল আরও দ্বিগুণ সংখ্যক সশস্ত্র স্নাইপার। কৌতূহলের বদলে চারিপাশে গুমট ভাব ছড়িয়ে পড়ল এবার। আনন্দ আর উৎসব মুখর পরিবেশটা মুহূর্তেই যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। তা দেখেই কপাট হাসির লেশ তরঙ্গিত হলো মাফিয়া বসের ঠোঁটে। শয়ে শয়ে বন্দুকের নলের মুখের সামনে তার এহেন হাসির রহস্য ধরতে পারল না কেউ। উল্টো তার এই হাসিতে ক্লায়েন্টের মাঝে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সহসা কিছুটা বর্ষ হলো তারা। সবার মধ্যে একজন জ্যেষ্ঠ ক্লায়েন্ট ভীষণ ক্ষোভ নিয়ে অসন্তোষ গলায় বলল, হোয়াই ডিড ইউ ডু দ্যাট রিস্কা? হাওয়ার্ড ইজ ইয়োর বেস্ট সেলার ক্লায়েন্ট। কেন তুমি তাকে এতটা নৃশংস মৃত্যু দিলে? তাকিয়ে দেখো এবার, সবাই তোমার এগেইনস্টে। হাস্যোজ্জ্বল মুখায়ব ধীরে ধীরে শক্ত হয়ে গেল অ্যারিসের। দৃষ্টিতে ভর করল আমানিশের মতো অশুভ অন্ধকার। ততোধিক গম্ভীর গলায় হুঁশিয়ারি ছুড়ল সে, শুধু ক্লায়েন্ট কেন, আই ক্যান ইভেন গো এগেনস্ট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ফর হার। আবারও সে একই কৌতূহল ভর করল সবার মাঝে। কে সে? শত শত মানুষের ভিড়ের মাঝেও অ্যারিসের দৃষ্টি গিয়ে থমকালো ছুটে চলা ওই মেয়েটার দিকে। অ্যারিসের চোখে সে চেরি ব্লসমের মতোই স্নিগ্ধ, যার সামান্য চোখের চাহনিতে উথাল পাথাল হয়ে যাওয়ায় ওর সমগ্র পৃথিবী, যার সামান্য উপস্থিতিতে দানবের মতো অগ্রাসী হৃদয়ে শান্ত শীতল জলোচ্ছ্বাস বয়ে যায়। বহু যুগ ধরে থমকে থাকা অনুভূতিরাও জেগে ওঠে তার সংস্পর্শে। সে তো নিঃসন্দেহে পৃথিবীর সব থেকে রূপবতী রমণী। দুই হাতে গাউন সামলে দৌড়ে বের হয়ে যাওয়া সেই অপ্সরাকে দেখতে দেখতেই ক্ষণিককালের নৈশব্দ ভেঙে আসন্ন গলায় আওড়ালো মাফিয়া বস, প্রেম আমার। অন্ধকার করিডোরে পথ ধরে নিরুদ্দেশে ছুটছে ঈশানী। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই জানে না, তবুও দিকবাদিক শূন্য হয়ে বেঘরে দৌড়ে চলেছে সে। যেতে যেতে কখন যে ক্লাব থেকে বের হয়ে এসেছে তার ইয়ত্তা নেই। আলো ঝলমলের চাকচিক্যে ভরা ওই নাইট ক্লাবের সীমানা ছাড়িয়ে সামনে এগোতেই ক্রমশ সরু আর অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তাটা। তবুও থামল না তার ছুটে চলা। ছুটতে ছুটতে এক পর্যায়ে এসে চলন্ত পা দুটো আকস্মাত স্তব্ধ হয়ে গেল। মাত্রাধিক ক্লান্তিতে ঝুঁকে গেল শরীর। সহসা হাঁটুতে দুই হাত রেখে তার উপর শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে লাগলো ঈশানী। ঠিক সেই মুহূর্তেই শীতল মেঘ ভেজা দমকা হাওয়ায় ভেসে আসলো একটা ভারী হাসকি কণ্ঠস্বর, আই থিঙ্ক ইউ আর টায়ার্ড। নিশিদ্র অন্ধকারের মাঝে দামামার মতো বেজে ওঠা পুরুষালী কণ্ঠের দাপটে থরথর করে কেঁপে উঠল ঈশানী। তৎক্ষণাৎ এদিক ওদিক দৃষ্টিপাত করে খুঁজতে লাগলো পুরুষালী কণ্ঠের মালিককে। ধোঁয়াশার মাঝে কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়, তাই তো ভয়ার্থ স্বরে ডেকে উঠল মেয়েটা, কে? বিপরীত প্রান্ত থেকে কোনো প্রত্যুত্তর আর এলো না। উল্টো শরীরের সেই অদৃশ্য কাঁপন থেমে যাওয়ার আগেই একটা সবল পেশিবহুল হাত সাপের মতো পেঁচিয়ে ধরল ঈশানীকে। অতর্কিত এক ঠান্ডা পুরুষালী হাতের সংস্পর্শে কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল রমণীর ফর্সা তুলতুলে মুখ।
প্রবল আতঙ্কের বরফের মতো জমে গেল অন্তর। শিরদাঁড়া বেয়ে নামলো বরফের মতো ঠান্ডা শীতল স্রোত। মুখ ফুটে যে কিছু বলবে তারও উপায় নেই, কণ্ঠতালু শুকিয়ে কাঠ। ঠিক সেই মুহূর্তে আরও এক দফা বাক্য ছুড়ল আগন্তুক, জানতাম পালাবে। দ্বিতীয় দফায় ভেসে আসা গমগমে এই পুরুষালী কণ্ঠটা চিনতে সময় লাগলো না ঈশানীর। রিস, সে ইট অ্যাগেইন। কি বলবো? প্রসঙ্গ পাল্টালো মাফিয়া বস। নিজের চিরাচরিত সত্তায় ফেরত গিয়ে বলল, পালাচ্ছিলে কেন? মস্তিষ্ক সজাগ হতেই কেটে গেল আতঙ্ক। শরীরের সঙ্গে লেগে থাকা ওই প্রশস্ত বুকে দুই হাত ঠেলে দূরে সরল ঈশানী। অদূরে রাস্তা থেকে ভেসে আসা ক্ষীণ ল্যাম্পপোস্টের আলোয় চারদিকটা পরখ করে বুঝতে পারল এটা সম্ভবত একই বিল্ডিংয়ের টপ ফ্লোর। তখন ক্লাব থেকে ছুটে বের হয়ে টপ ফ্লোরে চড়ে এসেছে তা আর আন্দাজ করতে পারেনি সে। আর এই মুহূর্তে রুফটপের খুব কাছেই দাঁড়িয়ে আছে ওরা। দরজার ওই প্রান্তে রুফটপ আর এই প্রান্তে করিডোর, মাঝখানের জায়গাটা ভীষণ সরু। সেই একচিলতে জায়গার মধ্যে দাঁড়িয়ে তড়িঘড়ি করে দূরত্ব বাড়ালো ঈশানী। শুকনো গলায় বলল, পালাচ্ছিলাম না। তাহলে ছুটছিলে কেন? অঢেল কর্তৃত্ব নিয়ে প্রশ্ন ছুড়ল অ্যারিস। সঙ্গে সঙ্গে বিরস কণ্ঠ জবাব দিল ঈশানী, আপনার নৃশংসতা দেখে হাঁপিয়ে উঠেছিলাম। আমি খুব খারাপ, তাই না? আপনি জঘন্য। ব্যথাক্লিষ্ট স্বরে কথাটা বলেই পেছন ঘুরতে ওর হাতে হ্যাঁচকা টান দিল অ্যারিস। ঈশানী ঝেঁঝে উঠে বলল, শোবেন না আমায়। রমণীর তিরিক্ষি আওয়াজ কর্ণপাত করল না মাফিয়া বস। উল্টো তাচ্ছিল্যের স্বরে বলল, ইউ থিঙ্ক অর আনটাচেবল? অথচ তুমি যে রুফটপের উপর দাঁড়িয়ে আছো সেটাও আমার। আমি থাকতে চাইনি, আপনি জোর করে আটকে রেখেছেন। ইটস মাই চয়েস। অ্যারিসের দায়সারা জবাব। বিপরীতে ঈশানী কিছু বলবে তার আগেই বিকট স্বরে বজ্রপাত হলো। এক টুকরো নীলাভ আলো হঠাৎই লাফিয়ে পড়ল ভূখণ্ডে। সঙ্গে সঙ্গে তরঙ্গোচ্ছ্বাসের ন্যায় একটা কোমল তুলতুলে শরীর অতর্কিতে ছিটকে পড়ল মাফিয়া বসের শক্ত বুকের ওপর। সরু লম্বাটে দুটো কোমল হাত আঁকড়ে ধরল তার পিঠের কাছের শার্ট। রমণীর হাতে থাকা তীক্ষ্ণ ফলস নেলসগুলো শার্টের উপর দিয়ে গেঁথে গেল ত্বকে। তবে সেই দিকে ভ্রুক্ষেপ করল না অ্যারিস। এই মুহূর্ত তার আগ্রহের কেন্দ্রবিন্দু বুকের ওপর লেপ্টে থাকা লতানো দেহের মেয়েটা। চোখ মুখ খিচে দুই হাতে চাপটে ধরে রেখেছে সে অ্যারিসকে। পরিস্থিতিটা ভীষণ অপ্রত্যাশিত। ফলস্বরূপ অন্ধকারের মাঝেই মাফিয়া বসের পুরুষালী অ্যাডামস অ্যাপেলখানা কেঁপে উঠল হঠাৎ। প্রবল এক ঢোক গিলল বোধ হয়। অতঃপর কোথায় যেন ভাঙল কিছু একটা। তেমন করে গভীর নিঃশ্বাস ফেলল অ্যারিস। ধনুকের মতো নারীদেহের তীক্ষ্ণ নরম ভাঁজগুলো অভাবনীয় আদর বুলিয়ে দিচ্ছে তার বুকের কাছে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো আত্মসংযম। তবুও সেটা অক্ষুণ্ণ রাখলো মাফিয়া বস। দুই হাত মুঠ বন্ধ রেখেই ভেতরের সব নিষিদ্ধ বাসনা রুখে দিল। কিয়ৎক্ষণের নীরবতা ভেঙে বিস্ময়ভূত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো? আমার ভয় করে, ভীষণ বুক কাঁপে। সেটা টের পাচ্ছি, কিন্তু কেন? অ্যারিস খুব সাবলীলভাবে জানতে চাইল। ফলস্বরূপ তরল গলায় প্রত্যুত্তর করল রমণী, বাইরে ঝড় উঠেছে। তুমি বলতে চাইছো বজ্রপাতে ভয় পাও তুমি? অ্যারিসের প্রশ্নে জোরে জোরে মাথা নাড়ালো মেয়েটা। আর এই হ্যাঁ সম্বোধন একটা অদ্ভুত পৈশাচিক আনন্দ খেলে গেল মাফিয়া বসের সমগ্র চেহারায়। আর কোনো প্রশ্ন করল না সে, কোনোরূপ পূর্বাভাসও দিল না। হুট করে দরজা ঠেলে ঈশানীকে এক প্রকার টেনে হিস্ট্রি নিয়ে দাঁড় করালো ছাদ খোলা রুফটপে। বাইরে প্রচণ্ড বাতাস, এলোমেলো দমকা হাওয়ার সঙ্গে ভেসে আসা বাড়িধারার ঝাপটে পুড়ে যাচ্ছে গা। বৃষ্টির এক একটা ফোঁটা তীরের মতো বিঁধছে এসে শরীরে। সমস্ত আকাশ ঘুটঘুটে আধারে মোড়ানো। সেই কালো আকাশের বুকে আগুন ধরিয়ে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ। বজ্র বৃষ্টি আর ঝড়ো হওয়ার মাঝে হঠাৎ এইভাবে টেনে বাহিরে নিয়ে আসায় ঈশানীর যেন পিলে চমকে গেল।
পাতলা বসন ভিজে গিয়ে মুহূর্তেই একটা হিম হিম শীত ঘিরে ধরল ওকে। ঠান্ডায় কাঁপতে কাঁপতেই ক্ষুব্ধ স্বরে চেঁচালো মেয়েটা, কি করলেন এটা? কেন করলেন? রুফটপের একটা বিশাল আকৃতির কালো রঙের হেলিকপ্টার ল্যান্ড করা। আপাতত সেটার গায়ে হেলান দিয়ে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো অ্যারিস। ঈশানী তখনও ঠান্ডায় জুবুথুবু। সেদিকে একপল নজর বলিয়ে মেঘ ভেজা হাওয়ার ধোঁয়ায় কুণ্ডলি ছড়াতে ছড়াতে জবাব দিল সে। অ্যারিস কাউকে কৈফত দেয় না। ঠিক সেই মুহূর্তে আরও একটা বিকট বাজ পড়ল জমিনে। তৎক্ষণাৎ দুই হাতে কান চেপে ধরে চিৎকার দিয়ে উঠল ঈশানী। ঠান্ডা, ভয়, ভেজা শরীরের অস্বস্তিতে বেজায় দুরবস্থা তার। ধরফরিয়ে উঠে তাড়াহুড়া জায়গা ত্যাগ করতে যাবে, তখনই ওর হাতের কবজিটা শক্ত করে টেনে ধরল অ্যারিস। ঈশানী অস্থির হয়ে উঠল। হাত ছাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখে ব্যতিগ্রস্ত হয়ে বলতে লাগলো, কি করছেন? যেতে দিন আমায়। না। তাহলে আপনিও চলুন আমার সঙ্গে। না। কি চাইছেন? মরে যাই আমি? মরে যাওয়া কি এতই সহজ? আর মরলেই বা কি, ছাড়ছি না আমি তোমায়। তাহলে এমন করছেন কেন? কি চান আপনি? আমি চাচ্ছি সারা রাত ধরে বজ্রপাত চলুক, আর যতক্ষণ বাস পড়বে ঠিক ততক্ষণ আমার সঙ্গে এইখানে দাঁড়িয়ে থাকবে তুমি। অ্যারিসের একরোখা জবাবে অভিমানী আধার ঘনালো ঈশানীর চোখ দুটোতে। আচ্ছন্নের মতো ডুকরে কেঁদে উঠল মেয়েটা। আবারও বাস পড়ার সঙ্গে সঙ্গে অ্যারিসের নিজের বুকে টেনে নিল ওকে। বেঘরে কাঁদতে কাঁদতে অ্যারিসের ইস্পাত কঠিন বুকের উপর হাত দিয়ে আঘাত করতে লাগলো ঈশানী। আর কত ভাঙবেন আমায়? কতটা নিচে নামবেন বলুন? যতটা নিচে নামলে তোমায় কাছে পাবো। ঈশানী কথার পৃষ্ঠে ভুলক্রমে এক চিরন্তন সত্যে উগরে দিয়েছিল অ্যারিস। অথচ সেই সত্যের মুখোমুখি হওয়ার আগেই আকাশ কাঁপিয়ে বর্ষণ নামল ধরণীতে। অচিরেই স্বামীর বুকের ভেতর বিড়াল ছানার মতো গুটিয়ে গেল মেয়েটা। ঠিক সেই মুহূর্তে মাফিয়া বসের বক্ষ পাঁজরে তীব্রভাবে বিঁধল কিছু একটা। অনুভবে উদাল হলো মন। একটা পবিত্র শীতল অনুভূতির জোয়ারে সশব্দে ডঙ্কা বেজে উঠল বুকের ভেতর। তীব্র জলোচ্ছ্বাস আর ঝড়ো হওয়ার মাঝেও বুকের ভেতর চলতে থাকা সেই শব্দটা কানে বাজল ঈশানীর। ধুকপুক ধুকপুক ধুকপুক। অ্যারিসের বুকে বাজতে থাকা ওই অদ্ভুত শব্দের হদিশ করতে গিয়ে ধীরে ধীরে কান্না থামিয়ে দিল রমণী। সঙ্গে সঙ্গে কমে এলো বৃষ্টির রেশ। এখন কেবল টিপ টিপ করে জলের ফোঁটা এসে কানে, গলায়, মুখে নিঃশব্দে আদর দিয়ে যাচ্ছে দুজনকে। জলের এই বাহাদুরিতে অ্যারিসের খুব মেজাজ খারাপ হলো। সে তৎক্ষণাৎ বুকের কোটরে লুকিয়ে ফেলা সাকুরাকে পর মুহূর্তে মুখের সামনে তুলে ধরে হামলে পড়ল ওর বৃষ্টি ভেজা নরম ওষ্ঠপুটের ওপর। ভেজা স্নিগ্ধ পদ্মের মতো কোমল ঠোঁট দুটো থেকে শুষে নিল সব জলকণা। তারপর সময় নিয়ে গিলল সবটা। এ যেন এক অতর্কিত আক্রমণ, অথচ বিপরীত পক্ষের কোনো প্রতিক্রিয়া নেই। পদ্ম পাতার জলের মতো অ্যারিসের বুকের মাঝে টলটল করছে রমণীর নিস্তেজ শরীরটা। এই পর্যায়ে কিঞ্চিৎ দ্বিধাগ্রস্ত হলো সে। হাত দিয়ে পান পাতার মতো মুখখানি তুলতেই দেখতে পেল চেতনা হারিয়েছে ঈশানী। অজ্ঞতা বৃষ্টি থামার অপেক্ষা করল না মাফিয়া বস। তৎক্ষণাৎ ঈশানী সমেত উড়াল দিল হেলিকপ্টারে। মাথার হেডসেট পরে আলো ঝলমলে ককপিটে বসে লক্ষ্য নিয়ন্ত্রণ করতে করতে এক আধবার চাইল ঈশানীর পানে। ফর্সা চেহারা বৃষ্টিতে ভেজে নীলবর্ণ ধারণ করেছে। আপাতত ভেজা পোশাক খুলে একটা তোয়ালে পেঁচিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না হাতে। আর সেটাই করেছে অ্যারিস। কিন্তু বিপত্তি ঘটেছে তার মস্তিষ্কে। তোয়ালে মোড়ানো মেয়েটার দিক থেকে চোখ সরছে না কিছুতেই। হেভি ড্রাগের মতো আকৃষ্ট করছে ওকে। বারবার লক্ষ্যভেদ হচ্ছে। ড্রাগের জন্য রীতিমতো আন্দোলন করছে শরীরের প্রতিটি স্নায়ুকোষ। অথচ অ্যারিস জানে এটা শুধুই ঈশানীকে কাছে পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা। তবুও সে বদ্ধপরিকর, কিছুতেই ড্রাগ নেবে না আজ। চোখের সামনে বসিয়ে রাখা আস্ত এক সাকুরাকে বসিয়ে রেখে ড্রাগ নিয়েও স্বস্তি পাবে না ওর মস্তিষ্ক। মাদক মিশ্রিত মুখখানা দেখতে দেখতে শান্ত হবে না বুক।
তাই তো আকাশের বুকে পালতোলা নৌকার মতো বয়ে চলা ছাইরঙা মেঘের জগৎ ছড়িয়ে দূর দূরান্তে পাড়ি দিতে দিতে বেসামাল কণ্ঠে আওড়ালো মাফিয়া বস। আজ আর ড্রাক নয়, আজ শুধু তুমি, মাই বিলাভড ভ্যালেন্টাইন।